শুনছিলেন নিশিথিনী, আজ শুনবেন তৃতীয় পর্ব। পুলিশ কমিশনার রাত 11টায় পুরানা পল্টন এলাকায় এলেন। থমথম করছে চারদিক। একটি ভিখারিকেও দেখা গেল না, দোকানপাট পর্যন্ত বন্ধ। তিনি লক্ষ্য করলেন একতলার বাসিন্দাদের প্রায় সবাই এই প্রচণ্ড গরমেও জানালা বন্ধ করে শুয়েছে। আতঙ্কের মতো ভয়াবহ কিছুই নেই, এবং পুলিশের শাস্ত্রে আতঙ্কগ্রস্ত মানুষের মতো ভয়াবহ কিছুই নেই। মিছিলের মানুষজন হঠাৎ ক্ষিপ্তের মতো পুলিশের গাড়িতে ঝাঁপিয়ে পড়ে, কারণ রাইফেল হাতে পুলিশকে দেখে তারা আতঙ্কগ্রস্ত হয়। সাজ্জাদ হোসেন গাড়ি থেকে নেমে সিগারেট ধরালেন। এই অঞ্চলে টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি অপেক্ষা করতে লাগলেন তাদের জন্য। কিছুক্ষণ কথাবার্তা বলবেন। হঠাৎ করে তার মনে হলো গোরস্থানের ভেতর কিছু ফিক্সড পোস্ট সেন্ট্রি দেওয়া দরকার। লুকিয়ে থাকার জন্য গোরস্থান হচ্ছে আদর্শ জায়গা। কেউ কিচ্ছু টের পাবে না। একসময় আত্মগোপনকারী দেয়াল টপকে ঝাঁপিয়ে পড়বে অসতর্ক পথচারীর উপর। 3জন পুলিশের একটি দল আসছে গল্প করতে করতে। সাজ্জাদ হোসেন লক্ষ্য করলেন এদের সঙ্গে টর্চ লাইট নেই, অথচ বলে দেওয়া হয়েছিল 5 ব্যাটারির একটি টর্চ লাইট যেন সঙ্গে নিয়ে থাকে। পুলিশ বাহিনীতেও একটি কাজও কি কখনো ঠিকমতো করা হবে না? হন্ট! 3জন দাঁড়িয়ে পড়ল এবং স্যালুট দিল। তোমরা 3জন কেন? এক একটা দলে 2জন করে থাকতে বলেছি। তৃতীয় জন এসে জুটল কিভাবে? জানা গেল এই ব্যবস্থা তারা নিজেরা করে নিয়েছে। 3জন থাকলে নাকি মনে বেশি সাহস থাকে। তোমরা কি লোহার রড হাতে একটা লোকের ভয়ে আদমরা হয়ে গেছো? একজন আনসারের সাহসও তো তোমাদের চেয়ে বেশি। ওরা কিছু বলল না। তিনি থমথমে গলায় বললেন, মেন রোড ধরে হাঁটছো কেন? আমি বলেছি না অলিগলিতে থাকবে এবং কিছুক্ষণ পর পর বাঁশি বাজাবে? আমি 15 মিনিট এই জায়গায় দাঁড়িয়ে আছি, একবারও তো তোমাদের বাঁশি শুনলাম না। বাঁশি শুনলে তো স্যার ওই ব্যাটা সাবধান হয়ে যাবে, ধরতে পারবো না। ওই ব্যাটার জন্যে আমার মোটেও মাথা ব্যথা নেই। বাঁশি বাজানো দরকার অন্যদের সাহস দেওয়ার জন্য, যাতে সবাই বুঝতে পারে ভালো পুলিশ পাহাড়ের ব্যবস্থা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। আর শোনো, রাত 1টার পর যাকেই দেখবে জিজ্ঞাসাবাদ করবে, খালি গায়ে হোক কিংবা কোট প্যান্ট পরাই হোক। বুঝতে পারছো? জি স্যার। সাজ্জাদ হোসেন গোরস্থানে ঢুকলেন। সন্দেহজনক কিছুই কোথাও নেই। টুপি পরা 2-3জন লোক ঘোরাফেরা করছে। এরা গোরস্থানেরই লোক। তবু তিনি তাদের জিজ্ঞাসাবাদ করলেন। ওদের একজন হাসি মুখে বলল, গোরস্থানে কোনো আজে বাজে লোক ঢোকে না স্যার। গোরস্থান হইল গিয়ে আল্লাহ পাকের খাস জায়গা। সাজ্জাদ হোসেন প্রচণ্ড ধমক দিলে তাকে থামালেন। তার 18 বছরের পুলিশি জীবনে তিনি ভয়ঙ্কর সব অপরাধীদের গোরস্থান এবং মসজিদে লুকিয়ে থাকতে দেখেছেন। তোমরা সজাগ থাকবে এবং লক্ষ্য রাখবে। জি আচ্ছা স্যার। কাল থেকে গোরস্থানের ভেতরেও আমি পুলিশ বসাবো। জি আচ্ছা স্যার। যত শুয়োরের বাচ্চা। ওরা মুখ চাওয়াচাওয়ি করল। পুলিশ সাহেব গালটা কাকে দিলেন বোঝা গেল না। এই লোকের মেজাজ খারাপ। গোরস্থানের ভেতর কেউ এরকম গরম দেখায় না। এত সাহস কারো নেই। সাজ্জাদ হোসেন তার জিপ নিয়ে আরও খানিকক্ষণ এই অঞ্চলে ঘুরলেন। একটা ছাগল পাগল রড হাতে বের হয়েছে এবং সেই কারণে এ জাতীয় পুলিশি তৎপরতার কোনো মানে হয় না। কিন্তু এটা করতে হয়েছে কারণ একজন মন্ত্রীর শ্বশুরবাড়ি এই অঞ্চলে। এমনিতেই মন্ত্রীদের যন্ত্রণায় প্রাণ বের হয়ে যায়, তার উপর ইনি হচ্ছেন নন পার্লামেন্টেরিয়ান মন্ত্রী। এদের গরমই আলাদা। তিনি মন্ত্রী সাহেবের শ্বশুর বাড়ির সামনে জিপ থামালেন। বাড়ির সামনে পুলিশ পাহারা আছে। সব কজন মন্ত্রীর শ্বশুরবাড়ির সামনে পুলিশ পাহারার ব্যবস্থা করতে হলে তো সর্বনাশ। বিশাল এক পুলিশ বাহিনী লাগবে মন্ত্রীদের আত্মীয় স্বজনদের জন্যে। সাজ্জাদ হোসেনের মুখ তেতো হয়ে গেল। তিনি শব্দ করে থুতু ফেললেন। মিসির আলীর বাড়িও এই অঞ্চলে। ঠিকানা সঙ্গে নেই, ঠিকানা থাকলে একবার যাওয়া যেত।
মিসির আলির কাজের মেয়েটি সম্পর্কেও তিনি কিছু খোঁজ খবর নিয়েছেন। হারিয়ে যাওয়া বেশ কিছু মেয়ের সন্ধান পাওয়া গেছে, সেগুলো দিয়ে মিসির আলিকে আপাতত ঠান্ডা করা যাবে। সেন্ট্রি এগিয়ে আসছে। সাজ্জাদ হোসেন বললেন, কি খবর? খবর স্যার ভালোই, সব ঠিকঠাক। জি স্যার। তবে স্যার, এই বাড়ির লোকজন আমার সাথে খুব রাগারাগি করছে। কেন? এরা নাকি 2জন সেন্ট্রি চেয়েছিল, একজন দেখে রেগে গেছে। 2জন লাগবে কেন? এরা কোন দেশের মহারাজ? স্যার কি বললেন? কিছু বলিনি। যাও, ডিউটি দাও। এরা স্যার জিজ্ঞেস করছিল তোমাদের ডিউটি অফিসার কে। তাই নাকি? জি স্যার। বলছিল ব্যাটার চাকরি খাবো। সাজ্জাদ হোসেন আবার থুথু ফেললেন। মন্ত্রীদের আত্মীয় স্বজনরা কথায় কথায় চাকরি খেতে চায়। চাকরি ছাড়া ওদের মুখে অন্য কিছু রোচে না, শালা। সেন্ট্রি? জি স্যার। যাও, ডিউটি করো। দেখি, আমি আরেকজনকে পাঠাবো। সাজ্জাদ হোসেন মনে মনে ভাবলেন, পুলিশের চাকরি করার মানেই হচ্ছে পদে পদে অপমানিত ও অপদস্থ হওয়া। মিসির আলি ঢাকা পৌঁছলেন রবিবার ভোরে। দরজা খুলে নীলুর চিঠি ভর্তি খাম পেলেন। চিঠিতে একটি মাত্র লাইন, স্যার, আপনার বড় বিপদ। কিসের বিপদ, কি সমাচার, কিছুই লেখা নেই। মেয়েদের নিয়ে এই সমস্যা। তাদের সব চিঠিতেই অপ্রয়োজনীয় কথার ছড়াছড়ি। শুধু প্রয়োজনীয় কথাগুলোর বেলায় তারা শর্ট হ্যান্ড ভাষা ইউজ করে। আজ পর্যন্ত তিনি মেয়েদের এমন কোনো চিঠি পাননি যেখানে জরুরি কথাগুলো গুছিয়ে লেখা। তবে নীলু একটি কাজ করেছে, নিজের বাড়ির ঠিকানা দিয়েছে, এক্ষুনি চলে যাওয়া যায়। মিসির আলি গেলেন না। হাত মুখ ধুয়ে প্ল্যান করতে বসলেন। আজ সারাদিনে কি কি করবেন। হানিফার খোঁজ নেবেন, ইউনিভার্সিটিতে যাবেন, ফিরোজের খোঁজ নেবেন, সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা করবেন, আজমলের সঙ্গে দেখা করবেন। এই 5টি কাজ শেষ করবার পর নীলুর কাছে যাওয়া যেতে পারে। তার এমন কোনো বিপদ নেই যে এক্ষুনি ছুটে যেতে হবে। তবে কেন জানি নীলুর কাছে আগে যেতে ইচ্ছে করছে। ফ্রয়েডীয় কোনো ব্যাখ্যা এর নিশ্চয়ই আছে। ট্রেনে আসতে আসতে ঘুমিয়ে পড়েছিলেন এবং আশ্চর্য, নীলুকে স্বপ্নে দেখলেন। স্বপ্নটি এমন ছিল যে জেগে উঠে তার নিজেরই লজ্জা করতে লাগলো। কেবলই মনে হতে লাগলো তার পাশে বসে থাকা লোকগুলো তার স্বপ্নের ব্যাপারটা জেনে ফেলেছে। তিনি যে খানিকক্ষণ আগে একটি রূপবতী মেয়ের হাত ধরে নদীর ধারে হাঁটছিলেন, এটা সবাই জানে। হানিফা সুস্থ, তবে অনেক রোগা হয়ে গেছে, মুখ শুকিয়ে হয়েছে এতটুকু। হানিফার কাছে তিনি ঠিক সময়ে এসেছেন। আজই তার রিলিজ অর্ডার হবে, আর একদিন দেরি হলে মুশকিল হয়ে যেত। মেয়েটি ঘাবড়ে যেত, কারণ এই 7 দিন কেউ তাকে দেখতে আসেনি। অথচ বাড়িওয়ালা করিম সাহেব বারবার বলেছেন তিনি প্রতিদিন একবার এসে খোঁজ নেবেন। আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কাজগুলো তারা করতে পারবে না, সেই কাজগুলোর দায়িত্ব তারা সবচেয়ে আগ্রহ করে নেবে। চল হানিফা, বাসায় যাই। চলেন। তুই তো দারুণ রোগা হয়েছিস রে বেটি। আপনিও রোগা হইছেন। অসুখে পড়ে গিয়েছিলাম রে হানিফা। অবস্থা যা দাঁড়িয়েছিল তাতে মনে হয়েছিল নিয়াতে ধরেছে। মরতে মরতে বেঁচে গেছি। তুই বস এখানে, আমি রিলিজ অর্ডারের ব্যবস্থা করি। রেসিডেন্ট ফিজিশিয়ান বললেন, হানিফা মেয়েটি আপাতত সুস্থ, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে। কেন? ওর প্রবলেমটা হার্টের একটা ভালভে। তার জন্মই হয়েছিল একটা ডিফেক্টিভ ভালভ নিয়ে। তার ছোটবেলায় ডাক্তাররা চেষ্টা করেছেন ভালভটা রিপেয়ার করতে। ওপেন হার্ট সার্জারি হয়েছে তার। কি করে বুঝলেন? মেয়েটি বলেছে? না, সে কিছু বলেনি। জিজ্ঞেস করেছিলাম, তার কিছু মনে টনে নেই। তবে আমাদের বুঝতে না পারার কোনো কারণ নেই। ওর হার্ট আবার ওপেন করতে হবে। এখানে করা যাবে? আগে যেখানে করা হয়েছিল সেখানে করলেই ভালো হয়। আমাদের এখানে এত ছোট বাচ্চাদের ওপেন হার্ট সার্জারির সুযোগ নেই। আপনার ধারণা ওর অপারেশনটা এদেশে হয়নি? না, এদেশে হয়নি, পশ্চিমা কোনো দেশে হয়েছে। কেন, আপনি জানেন না? জি না, আমার জানা নেই। মিসির আলি চিন্তিত মুখে হানিফাকে নিয়ে ঘরে ফিরলেন। সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা হওয়া দরকার। সে কতদূর কি করেছে জানা দরকার, বা আদৌ কিছু করেছে কিনা।
কিছু না করারই কথা। এ দেশের বেশিরভাগ লোককেই কোনো কাজ করতে চায় না। কেন করতে চায় না এই নিয়ে কিছু ভালো গবেষণা হওয়া দরকার। কর্মবিমুখতার কারণটি কি? যদি একাধিক কারণ থেকে থাকে সেগুলোই বা কি? সাজ্জাদ হোসেনকে টেলিফোনে পাওয়া গেল না। যতবারই টেলিফোন করা হয় ততবারই খুব চিকন গলায় একজন পুরুষ মানুষ বলে উনি ব্যস্ত আছেন, মিটিং চলছে। মিসির আলি বড় বিরক্ত হলেন। পুলিশরা এত মিটিং করে তার জানা ছিল না। ঘন্টার পর ঘন্টা এয়ার কন্ডিশন ঘরে বসে মিটিং করার মতো সময় তো তাদের থাকার কথা নয়। এগুলো হচ্ছে কর্পোরেট অফিসগুলোর কাজ। শুধু কথা বলা, বকবক করা, কিছুক্ষণ পর পর কফি খাওয়া, সুখে সময় কাটানো যার নাম। সাজ্জাদ হোসেনের সময়টা অবশ্যই খুব সুখে কাটছিল না। মন্ত্রীর শাশুড়ির কল্যাণে তিনি একটি বিপজ্জনক অবস্থায় আছেন। আইজি মতিউর রহমান পিএসপির সঙ্গে তাকে জবাবদিহি করতে হচ্ছে। আইজি মতিউর রহমান ছোটখাটো মানুষ, কিন্তু দারুণ কড়া অফিসার। পুলিশ মহলে একটি চালু কথা আছে, মতিউর রহমানের সামনে দাঁড়ালে হাতিরও বুক কাঁপে। সাজ্জাদ হোসেনের বুক কাঁপছিল। মতিউর রহমান বললেন, দুইজন সেন্ট্রি চেয়েছিল, দিতেন দুজন, কেন ঝামেলা করলেন? আমি স্যার দিতাম, পরে অফিসে ফিরে মনে হলো খামোখা। একজন মন্ত্রীর শাশুড়ির ইচ্ছা অনিচ্ছা অনেক বড় ব্যাপার, কেন বুঝতে পারেন না? তাছাড়া যে একজন সেন্ট্রি ছিল, সকালবেলা দেখা গেল সে ঘুমাচ্ছে। সারা রাত ডিউটি দিয়েছে স্যার, কাজেই সকালবেলা ঘুম এসে গেছে। পুলিশ হলেও তো স্যার এরা মানুষ। এখন বলেন আমি কি করি? মিনিস্টার সাহেব ভোর 7টায় আমাকে টেলিফোন করে বলেছেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য। সাজ্জাদ হোসেন ক্লান্ত গলায় বললেন, কি আর করবেন স্যার, অ্যাকশন নিতে বলেছে, অ্যাকশন নেন। মতিউর রহমান সাহেব ফাইল থেকে একটা চিঠি বের করে বললেন, আমি মিনিস্টার সাহেবকে এই চিঠিটা পাঠিয়েছি। কি লিখেছি শুনুন। জনাব, পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আপনি আমাকে যে অ্যাকশন নেবার কথা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনাকে জানাচ্ছি যে সাজ্জাদ হোসেন পুলিশ বাহিনীর একজন দক্ষ, নিষ্ঠাবান এবং সৎ অফিসার। ৭১-এর মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য তাকে বীর বিক্রম উপাধিতে সম্মানিত করা হয়েছে। এই জাতীয় একজন অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগের প্রয়োজন আছে। আপনার অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত হবে। তদন্তকারী অফিসার সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত করবার পরই ব্যবস্থা গ্রহণের প্রশ্ন উঠে। বিনীত। মতিউর রহমান চিঠি পড়া শেষ করে বললেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাঙ্কস দেবার কিছু নেই, সত্যি কথাই লিখেছি, তবে আপনার উচিত আরো ট্যাক্টফুল হওয়া। যাব স্যার? হ্যাঁ যান। স্যার, একটা কথা বলি। বলুন। স্যার, আমার ইচ্ছা হচ্ছে কালো একটা প্যান্ট পরে খালি গায়ে হাতে একটা লোহার রড নিয়ে যাই এবং ওই শাশুড়ির মাথায় একটা বাড়ি দিয়ে আসি। কথাটা বলে সাজ্জাদ হোসেনের মনে হলো একটা বড় ভুল হয়ে গেল। আইজি এমন কোনো ব্যক্তি নন যিনি রসিকতা সহজভাবে নেবেন। কিন্তু অবাক কাণ্ড, মতিউর রহমান সাহেব হেসে ফেললেন। মুচকি হাসি নয়, হা 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 করে হাসি। সাজ্জাদ হোসেনের জীবনটা একটা স্মরণীয় দিন। তার মনের গ্লানি কেটে যেতে শুরু করেছে। তিনি অফিসে ফিরে দুটো সংবাদ শুনলেন। 10 মিনিট পর পর কে নাকি তাকে খোঁজ করছে এবং গত রাতে নগ্নগাত্র ত্রাস একটি 6 বছরের ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। তার ডেড বডি কিছুক্ষণ আগেই রিকভার করা হয়েছে। চেনার উপায় নেই, লোহার রড দিয়ে পিটিয়ে থেতলে ফেলা হয়েছে। সাজ্জাদ হোসেন তখনই জিপ নিয়ে বেরুলেন। হ্যালো, এটা কি ফিরোজদের বাসা? হ্যাঁ। আপনি কে কথা বলছেন? আপনি কে এবং আপনার কাকে দরকার সেটা বলুন। আমার নাম মিসির আলী। ও আচ্ছা, আমি ফিরোজের মা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি সপ্তাহখানেক বাইরে ছিলাম, আপনাদের খবর দিয়ে যেতে পারিনি। ও, গিয়েছিলাম 24 ঘন্টার জন্য, ঝামেলায় পড়ে এত দেরি হয়ে এলো। আমি ফিরোজের ব্যাপারেই খোঁজ নিতে গিয়েছিলাম। ও, ফিরোজ কেমন আছে? ভালো। ওকে টেলিফোনটা দিন। ওকে টেলিফোন দেওয়া যাবে না। বাসায় নেই? না,
কোথায় গিয়েছে, বাইরে? হ্যাঁ। তাহলে আমি বরং রাতের বেলা একবার টেলিফোন করব। না, রাতের বেলা টেলিফোন করবেন না, ওকে পাওয়া যাবে না। কেন? ও কি রাতে ফিরবে না? না, ও ঢাকার বাইরে। ঢাকার বাইরে কোথায়? ওর মামার বাড়িতে, বরিশালে। কিন্তু আমি তো বলেছিলাম ওকে দীর্ঘদিন চোখে চোখে রাখতে হবে। কোন উত্তর নেই। হ্যালো, বলুন। কি হয়েছে ফিরোজের? কি আবার হবে? কিছুই হয়নি, ও ভালো আছে। কিন্তু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আপনি কি দয়া করে বলবেন? ওর কিছু হয়নি, ও ভালো আছে। ও আছে তার মামার বাড়িতে। বরিশালে? হ্যাঁ, বরিশালে। আপনি ঠিক কথা বলছেন না, কারণ ফিরোজের মামার বাড়ি বরিশাল নয়। ফিরোজ সম্পর্কে যাবতীয় তথ্য আমার জানা। দয়া করে আপনি আমাকে বলুন কি হয়েছে। কিছু হয়নি। অনেকবার তো এই কথা বললাম, তবু কেন বিরক্ত করছেন? ওসমান সাহেবকে দিন, তার সঙ্গে কথা বলবো। উনি বাসায় নেই। কখন ফিরবেন? জানি না কখন ফিরবেন। শুনুন আপা, আমি আসছি এই মুহূর্তে। মিসির আলি টেলিফোন নামিয়ে রেখে তক্ষুনি ধানমন্ডি ছুটলেন, কিন্তু ওসমান সাহেবের বাড়ির ভেতর ঢুকতে পারলেন না। দারোয়ান গেট বন্ধ করে বসে আছে। সে কিছুতে গেট খুলবে না। ওসমান সাহেব এবং তার স্ত্রী কেউ নাকি বাড়িতে নেই। কখন ফিরবেন তারও ঠিক নেই। মিসির আলি বললেন, ঠিক আছে, আমি বসার ঘরে অপেক্ষা করব, গেট খোলো। সাহেব আর মেম সাহেব বাড়িতে না থাকলে গেট খোলা নিষেধ আছে। মিসির আলি প্রায় 2 ঘন্টা বন্ধ গেটের পাশে দাঁড়িয়ে রইলেন। কোনো লাভ হলো না। নীলুদের বাসা কাছে কোথাও হবে। জিগাতলা ধানমন্ডি থেকে খুব একটা দূর নয়। মিসির আলি সেদিকেই রওনা হলেন। ফিরোজের কথা বারবার মনে আসে, কিছুতেই মন থেকে তাড়াতে পারছেন না। কি হলো ছেলেটার? আর যদি কিছু হয়েই থাকে, সবাই মিলে এটা তার কাছ থেকে গোপন করছে কেন? রহস্যটা কি? রাতে ফেরবার পথে আরেকবার খোঁজ নিতে হবে। মিসির আলি নরম স্বরে বললেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। আমার এক ছাত্রীকে এ বাড়িতে। বুড়ো ভদ্রলোক বললেন, আসুন, আমি নীলুর বাবা। আমার নাম জাহিদুল ইসলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন আপনি। নীলু এসে পড়বে। ওকে খবর দিন। আমি বেশিক্ষণ থাকবো না, আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে। জাহিদ সাহেব তার মেয়েকে খবর দেওয়ার জন্য মোটেই ব্যস্ত হলেন না। খবর দেওয়ার কিছু নেই। নীলু খবর পেয়ে গেছে। 10 মিনিট আগে এসে বলেছে, স্যার আমাদের বাসার দিকে রওনা হয়েছেন, এসে পড়বেন কিছুক্ষণের মধ্যে। নীলুর মুখ উজ্জ্বল এবং হাসি হাসি। এইসব জাহিদ সাহেবের ভালো লাগছে না। একজন মাঝবয়সী অধ্যাপকের জন্য এত আগ্রহ নিয়ে তার মেয়ে অপেক্ষা করবে কেন? তিনি একটি সুস্থ স্বাভাবিক মেয়েকে নিজের পাশে চান, যার কোনো অলৌকিক ক্ষমতা নেই। কি হবে না হবে যা সে আগে থেকে বলতে পারবে না। অনিশ্চিত ভবিষ্যৎকে যে গ্রহণ করবে 8-10টি মেয়ের মতো। মিসির আলি বললেন, আমি আপনার এই বাড়িতে আগে একবার এসেছি। আনিস সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, তার স্ত্রীকে কিছুক্ষণ চিকিৎসা করেছিলাম। আমি জানি। আনিস সাহেব কি এখনো এ বাড়িতে থাকেন? না। অন্য কোনো ভাড়াটে এসেছে বুঝি? না, বাড়ি ভাড়া দিই না এখন, যথেষ্ট শিক্ষা হয়েছে। এ কথা বলছেন কেন? রানু মেয়েটা এ বাড়িতে না থাকলে আজ আমার মেয়েরও এ অবস্থা হতো না। এত জোর দিয়ে তা বলাটা কি ঠিক? অনিশ্চিত ভবিষ্যতের কথা আমরা কেউ তো জানি না। জাহিদ সাহেব গম্ভীর হয়ে গেলেন। রোগা কালো এবং কিঞ্চিত কুঁজো হয়ে বসে থাকা এই লোকটিকে তার মোটেই পছন্দ হচ্ছে না। নীলু এই লোকটির মধ্যে কি দেখেছে? জাহিদ সাহেবের ইচ্ছে হচ্ছে উঠে চলে যেতে, কিন্তু বাইরের একটি লোককে একা বসিয়ে রেখে উঠে চলে যাওয়া যায় না। তিনি লক্ষ্য করলেন ভদ্রলোক সিগারেট ধরিয়েছেন, তার সামনেই অ্যাশট্রে, তবু তিনি চারদিকে ছাই ফেলছেন। কি কুৎসিত স্বভাব! এরা ছাত্রদের কি শিখাবে? নিজেরাই তো কিছু শিখেনি। নিসার আলি বললেন, আপনার আরেকটি মেয়ে ছিল, ওর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কোথায় আছে সে? বাইরে। বিলুর প্রসঙ্গ উঠলেই জাহিদ সাহেব অনেক কথা বলেন, কিন্তু আজ এই লোকটির সঙ্গে কোনো কথা বলতে ইচ্ছা হচ্ছে না। তিনি উঠে দাঁড়ালেন। মিসির আলি সাহেব। জি? আমার মাথা ধরেছে, আমি একটু শুয়ে থাকবো।
কিছু মনে করবেন না, আমি নীলুকে পাঠিয়ে দিচ্ছি। জি আচ্ছা। জাহিদ সাহেব নীলুর ঘরে উকি দিয়ে অবাক এবং দুঃখিত হলেন। নীলু শাড়ির বদল করেছে। সাধারণ শাড়ি বদলে বেগুনি রঙের চমৎকার একটি শাড়ি পরেছে এবং চুল বাঁধছে। এর মানেটা কি? নীলু, জি। তোর স্যার বসে আছেন নিচে। যাচ্ছি বাবা। বেশিক্ষণ ওকে আটকে রাখা ঠিক না, আকাশের অবস্থা খারাপ। বাবা, আমি তো ওকে আজ রাতে এখান থেকে যেতে বলবো। সে কি, কেন? আমার কথা শেষ হতে অনেক রাত হয়ে যাবে। এত রাতে আমি ওকে ছাড়বো না। কথাটা তাহলে দিনের বেলা বল। কাল ওকে আসতে বলে দে। বাবা, ওর সঙ্গে আজই আমার কথা বলা দরকার। একটা রাত তুমি এখানে থাকলে তোমার কি কোনো আপত্তি আছে? জাহিদ সাহেব হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। নীলু বলল, আমাদের গেস্ট রুমটা ঠিকঠাক করে রেখেছি, উনি সেখানেই থাকবেন। তুমি এত গম্ভীর হয়ে আছো কেন বাবা? আপত্তি থাকলে বলো। আমার আপত্তি আছে। আমার আপত্তি আছে। আপত্তিটা কেন? ওই ভদ্রলোকের সঙ্গে তোর এত কিসের খাতির? খাতির কিছু নেই বাবা। উনি আমার টিচার এবং চমৎকার একজন টিচার। আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। তার প্রতি আমার অন্যরকম একটা শ্রদ্ধা আছে। এই জন্যই কি এত শাড়ি গয়না পরে সাজতে শুরু করেছিস? না বাবা, সেজন্য সাজছি না, এবং তুমি যা ভাবছো তাও ঠিক না। আমি এত সাজগোজ করেছি কারণ স্যার রিক্সা করে আসতে আসতে ভাবছিলেন আমাকে দেখবেন বেগুনি রঙের একটা শাড়ি পরা অবস্থায়। কাজে আমি এইভাবে সেজেছি। রহস্যময় সবকিছুতে স্যারের অবিশ্বাস আছে, আমি সেটা দূর করতে চাই। চলে যেও না বাবা। আমার কথা এখনো শেষ হয়নি। এই স্যার রানু আপার ব্যাপারটা খুব ভালো জানেন। রানু আপার রহস্যের সঙ্গে আমার রহস্যের একটা মিল আছে। সেই মিল নিয়ে স্যারের সঙ্গে আমি কথা বলবো। নীলু দম নেওয়ার জন্য থামলো। জাহিদ সাহেব কি বলবেন ভেবে পেলেন না। বাবা, বল। স্যার যদি আজ রাতে এ বাড়ির গেস্ট রুমে থাকেন, তোমার কি খুব বেশি আপত্তি হবে? না। আমি যখন স্যারের সঙ্গে কথা বলবো তখন তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে থাকতে পারো। না। আমি শুয়ে থাকবো? আমার মাথা ধরেছে। না বাবা, তোমার মাথা ধরেনি। তুমি আমার স্যারকে খুবই অপছন্দ করছো বলে এরকম করছো। বাবা, তোমাকে শুধু একটা কথা বলি, মানুষ হিসেবে উনি প্রথম শ্রেণীর। তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? বিশ্বাস করব কেন? করছি। না, তুমি করছো না। তাতে অবশ্যই কিছু আসা যায় না। তবে তুমি যদি বিশ্বাস করতে তাহলে আমার ভালো লাগতো। ঠিক আছে বাবা, তুমি যাও, শুয়ে থাকো। রাত 10টার সময় টেবিলে ভাত দেবো, তখন তোমাকে ডাকবো। নীলু বসার ঘরে ঢুকলো নিঃশব্দে। মিসির আলি চাপা ফুলের হালকা একটা সুবাস পেয়ে চমকে পেছনে ফিরলেন। নীলু বলল, কেমন আছেন স্যার? তিনি কোনো জবাব দিতে পারলেন না। তার দারুণ অস্বস্তি ও লজ্জা হতে লাগলো। একটা বিব্রতকর অবস্থা, কারণ তিনি রিকশা আসতে আসতে নীলুকে যেভাবে দেখবেন কল্পনা করেছিলেন, সে ঠিক সেভাবেই সেজেছে। কাকতালীয় মিল বলে একে উড়িয়ে দেওয়া যাবে না। দুটি কারণে এরকম হতে পারে। হয়তো নীলু এরকম সেজে বসেছিল, তিনি তার ইএসপি এর মাধ্যমে তা টের পেয়েছেন। এটা সম্ভব নয়, কারণ মিসির আলি খুব ভালো করেই জানেন তার কোনো ইএসপি ক্ষমতা নেই। দ্বিতীয় কারণটি যদি সত্যি হয় তাহলে বড় অস্বস্তির ব্যাপার হবে। তিনি রিকশায় আসতে আসতে যা ভাবছিলেন নীলু তা টের পেয়েছে এবং সেভাবেই সেজেছে। এরকম হবার সম্ভাবনা অনেক বেশি। মিসির আলি রুমাল বের করলে কপালের ঘাম মুছলেন। তার মনে নীলুর সম্পর্কে যেসব কল্পনা আছে তা তিনি আড়াল করে রাখতে চান। বিশেষ করে ট্রেনে আসতে আসতে যে স্বপ্নটা দেখেছেন, এটি যদি নীলু টের পায় তাহলে বড় লজ্জার ব্যাপার হবে। তিনি মনে মনে বলতে লাগলেন, দেখো নীলু, স্বপ্নের ওপর আমার হাত নেই। স্বপ্ন হচ্ছে স্বপ্ন। কিন্তু মনোবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে তিনি জানেন স্বপ্ন শুধু স্বপ্ন নয়, অবচেতন মন, কামনা বাসনার ছবি। তিনি তাকালেন নীলুর দিকে। মেয়েটির মুখে হাসি। ছোটদের দুষ্টুমি দেখে বড়রা যেরকম হাসে সেরকম। নীলু বলল, স্যার চলুন আমরা বারান্দায় গিয়ে বসি। আমি বেশিক্ষণ বসবো না নীলু, আকাশের অবস্থা ভালো না, ঝড় হবে।
হলে হবে। ঝড় বৃষ্টি নিয়ে ঠিক এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে না। বারান্দায় অন্ধকার, সেখানে পাশাপাশি দুটি বেতের চেয়ার দেয়া আছে। গ্রিল থাকা সত্ত্বেও বারান্দায় বসে অনেকখানি আকাশ দেখা যায়, যে আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। মিসির আলি বললেন, কি বলবে তুমি বলো। নীলু বলল, আপনি একবার ক্লাসে ইএসপির উপর বলেছিলেন, আপনার মনে আছে? আছে। আমার এবং আমার কয়েকজন বন্ধুর ইএসপি আছে কিনা তা পরীক্ষা করলেন, মনে আছে? হ্যাঁ, মনে আছে। জেনার কার্ড দিয়ে পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা কেউ পাশ করতে পারিনি। তার মানে আমাদের কারোরই এক্সট্রা সেন্সরি পারসেপশন ক্ষমতা নেই। তা ঠিক। যাদের লজিক খুব তীক্ষ্ণ তাদের এটা থাকে না। নিম্ন শ্রেণীর প্রাণীদের, যাদের লজিক খুব দুর্বল, তাদের থাকে। স্যার, আমি জানি না আমি এখন একটি নিম্ন শ্রেণীর প্রাণী কিনা, কিন্তু আমার ইএসপি ক্ষমতা অনেক বেশি। ঠিক এই মুহূর্তে আপনি কি ভাবছেন আমি তা বলে দিতে পারি। নীলু বলতে বলতে হেসে ফেলল এবং হাসি ঢাকার জন্য অন্যদিকে মুখ ফিরালো। মিস্টার আলী খুব লজ্জায় পড়ে গেলেন, কারণ তিনি একটি আপত্তিকর ভাবনা ভাবছিলেন। তিনি ভাবছিলেন নীলুর সঙ্গে রিক্সা করে যাচ্ছেন। প্রচণ্ড বৃষ্টিতে দুজনেই ভিজে জবজবে, হুড তোলা এবং পর্দা ফেলা। রিক্সাওয়ালা বাতাস কাটিয়ে বহু কষ্টে এগুচ্ছে। তিনি নীলুর হাত ধরে আছেন। স্যার, বলো। শুধু শুধু আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আমরা সবাই তো এরকম কত অদ্ভুত অদ্ভুত চিন্তা করি, এবং এটাই তো স্বাভাবিক। তা ঠিক। আমার সঙ্গে কি বলতে চাচ্ছিলেন বলো। আমি বেশিক্ষণ থাকবো না, ঝড় আসবে। বলতে না বলতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো, বাতাস বইতে শুরু করলো, এবং কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকারে ডুবে গেল। নীলু মৃদুস্বরে বলল, রানু আপাকে তো আপনি ভালো মতন চিনতেন, তাই না স্যার? হ্যাঁ। রানু আপার সঙ্গে আমার কি কি মিল আছে? কোনো মিল নেই। প্রতিটি মানুষই আলাদা। একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের সাথে মিল সামান্যই। কিন্তু রানু আপার অসম্ভব ইএসপি ক্ষমতা ছিল, ছিল না? তা ছিল। আমারও আছে। আছে না? হ্যাঁ, আছে। রানু আপা কি আপনাকে কখনো বলেছিল তার ভেতরে একজন দেবী বাস করে? বলেছিল। আপনি বিশ্বাস করেননি? না, করিনি। এইসব ছেলে মানুষই জিনিস বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। আমার যথেষ্ট বয়স হয়েছে। স্যার, রানু আপা যা বলতো, এখন আমি যদি তাই বলি, আপনি বিশ্বাস করবেন না? না। পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার আছে স্যার। একসময় ঝড় বৃষ্টিকেও রহস্যময় মনে করা হতো, এখন করা হয় না। মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি রহস্যময়তাকে সরিয়ে দিচ্ছে। এই পৃথিবীতে যত অলৌকিক ব্যাপার আছে, তার প্রতিটির পেছনে আছে একটি লৌকিক ব্যাখ্যা। মিসির আলি সিগারেট ধরালেন এবং বক্তৃতার ভঙ্গিতে বলতে লাগলেন, দেখো নীলু, তুমি বলছো তোমার ভেতরে একজন দেবী আছেন। সেই দেবী যদি এই মুহূর্তে তোমার ভেতর থেকে বের হয়ে আসেন এবং আমাকে বলেন, এই যে মিসির আলি সাহেব, তাহলে আমি ব্যাপারটা বিশ্বাস করব না। আমি খুঁজবো একটা লৌকিক ব্যাখ্যা। কি হবে সেই ব্যাখ্যা? আমি যা দেখব মনোবিজ্ঞানীর ভাষায় তা হলো হ্যালুসিনেশন। কিছু কিছু ড্রাগস আছে যা খেলে হ্যালুসিনেশন হয়, যেমন এলএসডি। ইংল্যান্ডে আমি এক ছাত্রকে দেখেছিলাম, সে এলএসডি খেত যীশু খ্রিস্টকে দেখার জন্য। এলএসডি খেলেই সে যীশু খ্রিস্টকে দেখতে পেত। তুমি বুঝতেই পারছো, সে যা দেখতো তা হ্যালুসিনেশন। নীলু দীর্ঘ সময়ে চুপ করে বসে রইল। বৃষ্টির বেগ বাড়ছে, এক একটা বাতাসের ঝাপটা এসে গা ভিজিয়ে দিচ্ছে। তবু দুজনেরই কেউ নড়ল না। চারদিকে গাঢ় অন্ধকার, শুধু মিসির আলি সিগারেটের আলো উঠানামা করছে। নীলু ক্ষীণস্বরে বলল, স্যার, বলো। আমি একটি খারাপ লোকের হাতে পড়েছিলাম স্যার। একটা ভয়ঙ্কর খারাপ লোক আমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন একটা ঘরে নিয়ে গেছিল। সে একটা খুর নিয়ে এসেছিল আমাকে মারতে। তখন সেই দেবী আমাকে রক্ষা করে। সমস্ত ব্যাপারটা আমার দেখা। দেবীকেও আমি দেখেছি, একটি অপূর্ব নারী মূর্তি।
তুমি বলতে চাও তারপর থেকে সেই দেবী তোমার সঙ্গে আছে? হ্যাঁ। তুমি যে দেখেছো তার যে একটা লৌকিক ব্যাখ্যা হতে পারে তা কি তুমি ভেবেছো? সবকিছুর ব্যাখ্যা নেই স্যার। চেষ্টা করে দেখো এর একটা ব্যাখ্যা দাঁড় করানো যায় কিনা। ঠিক আছে, চেষ্টা করুন। রানু মেয়েটির সঙ্গে তোমার খুব ভাব ছিল, তার কাছ থেকে এই দেবীর ব্যাপারটি তুমি শুনেছো। একটি নতুন ধরনের কথা, রোমান্টিক ফ্লেভার আছে দেবীর ব্যাপারটাই। কাজেই জিনিসটা তোমার মনে গেঁথে রইল। তুমি নিজে যখন বিপদে পড়লে ওই জিনিসটাই উঠে এলো তোমার মনের ভেতর থেকে, একটা হ্যালুসিনেশন হলো। তীব্র মানসিক চাপ এবং তীব্র হতাশা থেকে এই হ্যালুসিনেশনের জন্ম। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে স্ট্রেস ইনডিউসড হ্যালুসিনেশন। ওই খারাপ লোকটি মারা গেল কিভাবে? তার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে, পা পিছলে উল্টে পড়ে মাথায় আঘাত পেয়েছে এবং এ জাতীয় কিছু। এখানে দেবীর কোনো ভূমিকা নেই। লোকটির সুরথাল রিপোর্ট থেকেই তার মৃত্যুর কারণ বের হয়ে আসা উচিত। কি ছিল পোস্টমর্টেম রিপোর্টে? মিস্টারের প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করলেন। কোনো জবাব পাওয়া গেল না। নীলু মনে হচ্ছে গভীর চিন্তায় ডুবে গেছে। অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কেন জানি তার মনে হলো মেয়েটি কাঁদছে। কাঁদবে কেন সে? কাঁদার মতো কোনো কথা কি তিনি বলেছেন? নীলু? জি। আমি এখন উঠি, আমার যাওয়া দরকার। এ বৃষ্টি কমবে না, যত রাত হবে তত বাড়বে। তুমি কি আমাকে আরো কিছু বলবে? নীলু জবাব দিল না। মিসির আলি উঠে দাঁড়ালেন। তোমার বাবাকে খবর দাও, বিদায় নিয়ে যাই। নীলু কঠিন কণ্ঠে বলল, আপনি যাচ্ছেন কোথায়? তিনি বিস্মিত হয়ে বললেন, বাসায় যাচ্ছি, আর কোথায় যাব? না, আপনার বাসায় যাওয়া হবে না। আজ রাতে আপনি এখানে থাকবেন। কি বলছো তুমি? আপনার জন্য ঘর রেডি করে রেখেছি, সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে। আপনার কোনো অসুবিধা হবে না। আমি কিছু বুঝতে পারছি না। এখানে কেন থাকবো? এখানে থাকবেন কারণ আজ রাতে লোহার রড নিয়ে একটি ছেলে আপনাকে মারতে যাবে। আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি না বা বানিয়েও কিছু বলছি না। আমি অনেক কিছুই বুঝতে পারি। ওই ছেলেটির নাম যদি আপনি জানতে চান তাও বলতে পারি। কি জানতে চান? মিসির আলি ক্ষীণ স্বরে বললেন, ওর কি নাম? ওর নাম ফিরোজ। স্যার, আপনি কি আমি যা বলছি তা বিশ্বাস করছেন? বুঝতে পারছি না। আমি একটা দ্বিধার মধ্যে পড়ে গেছি। দ্বিধার মধ্যে পড়েন বা না পড়েন, আমি এখান থেকে আপনাকে যেতে দেব না, কিছুতেই না। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটির কঠিন স্বরে কথা বলছে। তার কথা বলার ধরন থেকেই বলে দেওয়া যায় এই মেয়েটি তাকে যেতে দেবে না। নীলু, আমার বাসায় কাজের মেয়েটি একা আছে। না, ইমা আপনার ঘরে নেই। আপনার ফিরতে দেরি দেখে সে বাড়িওয়ালার ঘরে ঘুমাতে গেছে। তুমি ওর নাম কি করে বললে? যা নাম তাই বললাম, ইমা। ইমা? হ্যাঁ, ইমা। ওর বাবার নাম বলতে পারবে? ইমা নাম থেকেই আপনি ওর বাবার নাম বের করতে পারবেন। বলতে বলতে নীলু হেসে উঠল। হাসিতে একটা ধাতব ঝংকার, অন্য এক ধরনের কাঠিন্য, যেন এ নীলু নয়, অন্য একটি মেয়ে, অচেনা একজন মেয়ে। স্যার আসুন, আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই। ড্রয়ারে মোমবাতি আছে, মোমবাতি জ্বালিয়ে বসে বসে বৃষ্টির শোভা শুনুন। আমি যাব রান্না করতে। তোমাদের টেলিফোন আছে না? আছে। দিয়ে যাচ্ছি আপনার ঘরে, যত ইচ্ছে। তোমাদের টেলিফোন আছে না? আছে। দিয়ে যাচ্ছে আপনার ঘরে, যত ইচ্ছে টেলিফোন করুন। টেলিফোনে অনেক চেষ্টা করেও ফিরোজদের বাড়ির কাউকে ধরা গেল না। হয় টেলিফোন নষ্ট, কিংবা রিং হচ্ছে, কেউ ধরছে না। আশ্চর্য ব্যাপার। বাড়িওয়ালা করিম সাহেবকে টেলিফোন করলেন। করিম সাহেব জেগেছিলেন এবং তিনি জানালেন হানিফা তার বাসাতেই আছে, ঘুমাচ্ছে। মিসির আলি মোমবাতি জ্বালিয়ে গেস্ট রুমে বসে রইলেন একা একা। এখনো ইলেকট্রিসিটি আসেনি। বাজ পড়ে একটা ট্রান্সফরমার পুড়ে টুড়ে গেছে হয়তো। কেউ ঠিক করবার চেষ্টা করছে না। এদেশে কেউ কোনো কিছু ঠিক করবার জন্য ব্যস্ত নয়। শহর অন্ধকারে ডুবে আছে তো কি হয়েছে? থাকুক ডুবে। দুষ্ট লোকেরা অন্ধকারে বেরিয়ে আসবে, আসুক বেরিয়ে। আমরা কেউ কারোর জন্য
কোনো মমতা দেখাবো না। মমতা এই যুগের জিনিস নয়। কিন্তু সত্যি কি নয়? মমতা কি কেউ কেউ দেখাচ্ছে না? নীলু যে তাকে আটকে রাখলো, তার পেছনে কি মমতা কাজ করছে না? সে কেন তাকেই এই মমতা দেখাচ্ছে? কেন? কেন? তার ভুরু কুঞ্চিত হলো, কপালের শিরা দপদপ করতে লাগলো। জ্বর আসছে নাকি? তিনি আবার সিগারেট ধরালেন। পকেট শূন্য হয়ে আসছে। রাত কাটবে কি করে? এ বাড়িতে এখনো কোনো কাজের লোক তার চোখে পড়েনি যাকে সিগারেট আনার জন্য অনুরোধ করা যায়। স্যার, আপনার চা। নীলু এসে দাঁড়িয়েছে। মোমবাতির আলোয় কি সুন্দর লাগছে তাকে। মিসির আলি বিব্রত স্বরে বললেন, চা তো চাইনি। রান্না হতে দেরি হবে, চা খেয়ে খিদেটা চেপে রাখার ব্যবস্থা করুন। তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন এবং তিনি নিজের অজান্তেই বলে ফেললেন, তুমি আমার নিরাপত্তার জন্য হঠাৎ এত ব্যস্ত হলে কেন? নীলু মৃদু হেসে বলল, এই প্রশ্নের জবাব এখন দেব না, একদিন নিজেই বুঝতে পারবে। চায়ে চিনি হয়েছে কিনা তাড়াতাড়ি দেখুন, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। হয়েছে। নীলু নিঃশব্দে চলে গেল। মিসির আলি হঠাৎ মনে হলো তিনি চাপা ফুলের গন্ধ পাচ্ছেন, হালকা সুবাস, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা গাঢ় হলো। তিনি ঘরের ভেতর ফিসফিস কথা শুনলেন। কে কথা বলছে? দমকা বাতাসে মোমবাতিটা নিভে গেল এবং তিনি স্পষ্ট শুনলেন মল পরে হেঁটে যাওয়ার মতো কে যেন তার পাশ দিয়ে হেঁটে গেল। কে কে বলে চেঁচিয়ে উঠতে গিয়েও তিনি থেমে গেলেন। এসব মনের ভুল। এই জগতে কোনো রহস্য নয়, নেই। আশেপাশে নিশ্চয়ই কোনো চাপা ফুলের গাছ আছে, গন্ধ আসছে সেখান থেকে, কিন্তু তবু তার মনে হচ্ছে দরজার উপাশে পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তাকিয়ে আছে তার দিকে। কে সে? অন্য ভুবনের কেউ, নাকি অবচেতন মনে তার জন্ম? পৃথিবীর সমস্ত অশরীরীর জন্যই কি অবচেতন মন নয়? অবচেতন মন জিনিসটির অবস্থান কোথায়? মস্তিষ্কের নিউরনে? নিউরনের বৈদ্যুতিক আবেশেই কি আমাদের নানান রকম মায়া দেখাচ্ছে? তিনি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। পর্দাটি খুব নড়ছে, যেন কেউ পর্দা নাড়িয়ে তার দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছে। তিনি দিয়াশলাই জ্বালালেন। আলো আসুক, আলোর স্পর্শে সব মায়া কেটে যাক। তিনি যেন নিজেকে সাহস দেবার জন্যই বললেন, এই পৃথিবীতে রহস্যের কোনো স্থান নেই। সন্ধ্যাবেলা ওসমান সাহেব নিজে গিয়ে পরীক্ষা করলেন গেট বন্ধ করা হয়েছে কিনা। তালা টেনে টেনে দেখলেন। দারোয়ানকে বললেন, ভোর হবার আগে গেট খুলবে না। কেউ ঢুকতে চাইলে বলবে বাড়িতে কেউ নেই। জি আচ্ছা। গেটের তালার চাবি কাউকে দেবে না, এমনকি ফিরোজ যদি চায় তাকেও দেবে না। জি আচ্ছা। রাতটা মোটামুটি সজাগ কাটাবে, কোনো শব্দ টব্দ হলে বের হয়ে দেখবে কি হচ্ছে। জি আচ্ছা। ওসমান সাহেব চিন্তিত মুখে ঘরে ঢুকলেন। ফরিদার সঙ্গে তার দেখা হলো, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হলো না। দুজন এমন ভাব করছেন যেন কেউ কাউকে চেনেন না। অনিদ্রাজনিত কারণে ফরিদার চোখ লাল। তিনি বসে আছেন মূর্তির মতো। ওসমান সাহেব তার সামনের চেয়ারটাতে দীর্ঘ সময় চুপচাপ বসে থেকে মৃদু স্বরে বললেন, ফিরোজ কেমন আছে? ফরিদা জবাব দিল না। ওসমান সাহেব বিরক্ত স্বরে বললেন, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, কানে যায়নি? ফরিদা কোনো সারা শব্দ করলেন না, ঠান্ডা চোখে তাকালেন। ওসমান সাহেব চাপা স্বরে বললেন, কথা জবাব দাও, ফিরোজ কেমন আছে? ভালো। ভালো মানেটা কি? গুছিয়ে বলো। গুছিয়ে বলতে পারবো না, তুমি দেখে আসো। আর শোনো, আমার সঙ্গে এরকম ভঙ্গিতে কথা বলবে না। ফরিদা উঠে গেলেন। রওনা হলেন ফিরোজের ঘরের দিকে। ক্রুদ্ধ আওয়াজ আসছে সে ঘর থেকে, চাপা আওয়াজ। কোনো মানুষের কণ্ঠ থেকে এ ধরনের আওয়াজ হওয়া সম্ভব নয়। যে এমন আওয়াজ করছে সে মানুষ হতে পারে না। ফরিদার গা কাঁপতে লাগলো। কি হচ্ছে এসব? তিনি কি এগিয়ে যাবেন না ফিরে আসবেন? এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছা করছে না, কিন্তু তিনি গেলেন। কাছাকাছি যাওয়া মাত্র ক্রুদ্ধ গর্জন থেমে গেল।
তিনি দেখলেন ফিরোজ বেশ ভালো মানুষের মতো চেয়ারে বসে পা দোলাচ্ছে, হাতে একটি বই, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ভাবভঙ্গি। ফরিদা বললেন, কেমন আছিস তুই? ভালো। তুমি কেমন আছো মা? ফরিদার চোখে পানি এসে গেল। 48 ঘন্টার মধ্যে এই প্রথম ফিরোজ এমন স্বরে কথা বলল। ফিরোজ, তুই আমাকে চিনতে পারছিস তো? চিনতে পারবো না কেন? কি বলছো তুমি? গত দুদিন তো চিনতে পারিসনি। তোমরাও তো আমাকে চিনতে পারোনি। আমরা চিনতে পারবো না কেন? না, চিনতে পারোনি। চিনতে পারলে নিজের ছেলেকে তালাবদ্ধ করে রাখতে না। তোমরা বিশাল একটা তালা দিয়েছো। হা হা হা। ফরিদা কথা ঘোরাবার জন্য বললেন, কিছু খাবি ফিরোজ? হ্যাঁ খাবো। কিন্তু মা, টেবিলে খাবার দেবে, তালা খুলে ফেলবে, আমার খাবার ঘরে টেবিল চেয়ারে বসে খাবো। ফরিদা কোনো উত্তর দিলেন না, শুকনো মুখে দাঁড়িয়ে রইলেন। ফিরোজ যা বলছে তা সম্ভব নয়, তালা খুলে তাকে নিয়ে যাওয়া যাবে না। কি মা, কথা বলছো না কেন? তালা খুলবে না? ফরিদা জবাব দিলেন না। কিন্তু মা, তালা বন্ধ করে কাউকে আটকে রাখা ঠিক না, খুব অন্যায়। অন্যায় নয়? হ্যাঁ অন্যায়। বেশ, তালা খোলো। ফিরোজ উঠে দাঁড়ালো। তার কোলের ওপর রাখা বইটি মেঝেতে পড়ে গেল। ফিরোজ সেদিকে ফিরেও তাকালো না। সে এগিয়ে এসে জানালার শিক ধরে দাঁড়ালো। ফরিদা জানালার পাশ থেকে একটু দূরে সরে গেলেন। দূরে চলে গেলে যে মা, ভয় লাগছে? হা হা হা। খুব ভয় লাগছে না? ফিরোজ জানালার শিক ধরে ঝাঁকাতে লাগলো। তিনি ভয় পাওয়ার গলায় বললেন, এরকম করছিস কেন? লোহার শিকগুলো কেমন শক্ত তাই দেখছি। এরকম করিস না বাবা, তালা খুলে দাও। এরকম করব না। আমি চিড়িয়াখানার জন্তু নই মা, যে আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখবে। যাও, বাবার কাছে যাও, চাবি নিয়ে আসো। বদ্ধ ঘরে আমার দম আটকে আসছে। আমি খোলা মাঠে খানিকক্ষণ হাঁটবো। যাও, যা করতে বলেছি করো। ফরিদা বসার ঘরে দিকে এগুলেন। ফিরোজ জানালা শিক ধরে ঝাঁকাচ্ছে। তার মুখ হাসি হাসি, যেন শিক ঝাঁকানো খুব মজার একটা ব্যাপার, আনন্দের একটা খেলা। খুব ছোটবেলায় ফিরোজ এরকম করত, জানালায় উঠে শিক ধরে ঝাঁকাতো। ওসমান সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। কঠিন স্বরে বললেন, কি পাগলের মতো কথা বলছো? তালা খুলবো মানে? কি হয়েছে তুমি জানো না? ফরিদা চুপ করে রইলেন। একটা ছেলে মারা গেছে, তারপরও তুমি বলছো তালা খুলবো? তালা দিয়েই বা লাভ কি হচ্ছে? ওই রাতেও তো তালাবদ্ধ ছিল না? ওসমান সাহেব এই প্রশ্নের জবাব দিতে পারলেন না। হ্যাঁ, ওই রাতে তালাবদ্ধ ছিল এবং ভোরবেলা ঘর তালাবন্ধই পাওয়া গেছে। ফরিদা বললেন, ওই ছেলের মৃত্যুর সঙ্গে ফিরোজের কোনো সম্পর্ক নেই। ফিরোজ ঘরেই ছিল। ঘরে থাকলেই ভালো। ফরিদা স্বামীর পাশে বসলেন। তার মুখ শান্ত, তার চোখের দৃষ্টি উজ্জ্বল এবং তীক্ষ্ণ। ওসমান সাহেব বললেন, তুমি কি কিছু বলবে? হ্যাঁ, বলে ফেলো। এভাবে তাকিয়ে থেকো না। ফিরোজ প্রসঙ্গে তুমি যে ডিসিশন দিয়েছো, আমার মনে হয় তা ঠিক নয়। তুমি কতদিন তাকে তালা বন্ধ করে রাখবে? ওর চিকিৎসা করাও। মিসির আলীকেই বা আসতে দিচ্ছ না কেন? ওই ছেলেটির মৃত্যুর প্রসঙ্গ চাপা না পড়া পর্যন্ত আমি কাউকে এ বাড়িতে আসতে দেব না। টেলিফোন করলে বলবে ফিরোজ মামার বাড়ি গেছে। এতে ফিরোজের অসুখ বাড়তেই থাকবে। বারুক, তুমি নিশ্চয়ই চাও না তোমার ছেলেকে ওরা ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিক? চাও? না, চাই না। তাহলে চুপ করে থাকো। একটা তালা আছে, আরেকটা তালা লাগাও। ফিরোজকে শুধু শুধু সন্দেহ করছো। তালা বন্ধ ঘর থেকে সে কিভাবে বের হবে তা আমি জানি না, কিন্তু সে বের হয়েছে। এটা আমি যেমন জানি, তুমিও তেমন জানো। এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তুমি অন্য ঘরে যাও, আমাকে একা থাকতে যাও। ঝনঝন শব্দ হচ্ছে ফিরোজের ঘরে। সে প্রচন্ড শব্দে জানালা ঝাঁকাচ্ছে। ফরিদা নিঃশব্দে কাঁদতে শুরু করলেন। ওসমান সাহেব বের হয়ে এসে কঠিন স্বরে ফিরোজকে বললেন, এরকম করছিস কেন? স্টপ ইট।
ফিরোজ হাসি মুখে বলল, রাগ করছো কেন বাবা? ওসমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। দরজা খুলে দাও বাবা, আমি খাবার ঘরে বসে ভাত খাবো, খিদে লেগেছে। কি খুলবে না? লোহার রডটা আমার কাছে দে, আমি তালা খুলে দিচ্ছি। না বাবা, ওটা অসম্ভব নয়। লোহার রডটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? ও রাগ করবে। কে রাগ করবে? নাম বললে চিনবে? শুধু শুধু জিজ্ঞেস করছো কেন? তালা খুলবে কি খুলবে না? ওসমান সাহেব জবাব না দিয়ে চলে গেলেন। ফিরোজ জানালা ঝাঁকাতে ঝাঁকাতে খুব হাসতে লাগলো। থার্ড ইয়ার ফাইনালের ডেট দিয়ে দিয়েছে। মেডিকেলের ছাত্রদের কারুর দম ফেলার সময় নেই। ক্লাস এখন সাসপেন্ডেড। আজমল ঠিক করে রেখেছে সে এখন থেকে নাস্তা খেয়ে পড়তে বসবে এবং একটানা পড়বে লাঞ্চ টাইম পর্যন্ত। 1 ঘন্টার ব্রেক নেবে লাঞ্চে, তারপর আবার পড়া। তাছাড়া পাশ করার উপায় নেই। নানান দিক থেকে খুব ক্ষতি হয়েছে এবছর। প্রতিদিনই কোনো না কোনো ঝামেলায় পড়া হচ্ছে না। এরকম চললে পরীক্ষা দেওয়া হবে না। এবার পরীক্ষায় না বসলে ডাক্তারি পাস বন্ধ করে দিতে হবে। খরচ চালিয়ে যাবার ক্ষমতা নেই। গ্রামের বাড়ি বিক্রি করে দিলে হতো, কিন্তু মা বেঁচে থাকতে তা সম্ভব নয়। তাছাড়া বিক্রি করেও লাভ হবে না কিছু। ভাঙা রাজপ্রাসাদ কেন কিনবে? কার এত গরজ? আজমল বই নিয়ে বসেই রইল। উঠে পড়ল। জানালা দিয়ে দেখা যাচ্ছে মিসির আলী ঢুকছেন। তার খুব ইচ্ছা হতে লাগলো বইপত্র নিয়ে অন্য কোনো ঘরে চলে যাওয়া। কিছুক্ষণ খুঁজে টুজে তিনি চলে যাবেন, কিন্তু ভদ্রলোকের যা স্বভাব চরিত্র, তিনি আবার আসবেন, আবার আসবেন। অসহ্য। কেন জানি আজমল তাকে সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারেন না এ নিয়েও সে ভাবছে, কিন্তু কিছু বের করতে পারেনি। লোকটি ভালো মানুষ ধরনের, তবে অসম্ভব বুদ্ধিমান। বুদ্ধিমান কেউ ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষেরা বোকাশোকা ধরনের হয়। ভেতরে আসবো? আজমল বিরক্তি গোপন করে বলল, আসুন। আমি পরশু একবার এসেছিলাম, তোমার রুমমেটকে বলে গিয়েছিলাম আজ সকালে আসবো। সে তোমাকে কিছু বলেনি? জি না, বলেনি। ভুলে গেছে বোধহয়। বসুন। মিসির আলী বসতে বসতে বললেন, অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা। এর মধ্যে তোমাদের বাড়ি গিয়েছিলাম, জানো বোধহয়। জি জানি, নাচ চিঠি লিখেছিল। খুব যন্ত্রণায় ফেলেছিলাম ওদের, অসুস্থ হয়ে পড়েছিলাম। আজমল কিছু বলল না। মিসির আলী বললেন, বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না। একটা কথা শুধু জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করুন। তোমার বাড়িতে একটা ঘর আছে যেখানে তোমাদের পূর্বপুরুষদের কিছু ছবি টবি আছে। তুমি কি সেই ঘরে ফিরোজকে নিয়ে গিয়েছিলে? জি হ্যাঁ, নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই ঘর তো তালাবদ্ধ। ওর চাবি থাকে নাজনীনের কাছে। সে তো বলল ও ঘর খোলা হয়নি। আমার কাছে একটা চাবি আছে, ও জানে না। খালি গায়ে একজনের ছবি আছে। ওই ছবিটি কি ফিরোজকে দেখিয়েছো? সব ছবিই দেখিয়েছি। আমি এই বিশেষ ছবিটি প্রসঙ্গে জিজ্ঞেস করছি। শুনেছি একে ক্ষিপ্ত প্রজারা লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এটা কি সত্যি? জি সত্যি। শাবল দিয়ে পিটিয়ে মারে। এই গল্পটি কি তুমি ফিরোজের সঙ্গে করেছো? জি না, করিনি। অন্য কেউ কি করেছে বলে তোমার ধারণা? মনে হয় না। গল্প করে বেড়াবার মতো কোনো ঘটনা এটা না। মিসির আলী উঠে পড়লেন। আজমল বলল, আর কিছু জিজ্ঞেস করবেন না? না, উঠি এখন। তুমি পড়াশোনা করছিলে, করো, আর ডিস্টার্ব করবো না। আজমল তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো। মিসির আলী বললেন, নাজনীন মেয়েটি বড় ভালো। ওকে আমার খুব পছন্দ হয়েছে, চমৎকার মেয়ে। আজমল কিছু বলল না। মিসির আলী বললেন, নাজনীন আমাকে বলেছে শীতের সময় একবার যেতে। আমি কথা দিয়েছি যাব, এই শীতেই যাব। যাই আজমল, আর আসতে হবে না। তিনি মাথা নিচু করে হাঁটতে লাগলেন। ফিরোজ ছবিটা দেখেছে, জট খুলতে শুরু করেছে। এই ছবির ছাপ পড়েছে ফিরোজের চেতনায়, এবং মিসির আলীর ধারণা লোকটির মৃত্যু সংক্রান্ত গল্পটিও সে শুনেছে। লোহার রড নিয়ে তার খালি গায়ে বের হবার রহস্যটি হচ্ছে ছবিতে এবং গল্পটিতে।
বৃষ্টি পড়তে শুরু করেছে। মিসির আলি গ্রাহ্য করলেন না, বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে যেতে তার ভালোই লাগছে। ফিরোজের অসুখের পেছনের কারণগুলো দাঁড় করাতে চেষ্টা করতে লাগলেন। অনেকগুলো ঘটনাকে একসঙ্গে মেলাতে হবে। ঘটনাগুলো এরকম: অসম্ভব রূপবতী একটি মেয়ের সঙ্গে দেখা হলো, মেয়েটির পোলিও। এই ঘটনাটি তাকে অভিভূত করলো। মেয়েটি তাকে আহত করলো। সে কড়া গলায় বলল, আমার হাত ছাড়ুন। ফিরোজ খালি গায়ের লোকটির ছবি দেখলো এবং খুব সম্ভব তার মৃত্যু বিষয়ক গল্পটিও শুনল। রাতে তার প্রচন্ড জ্বর হলো। জ্বরের ঘরে এই লোকটির ছবি বারবার মনে হলো। সে নির্জন নদীর পাড় ধরে একা একা হাঁটতে গেল। তখনই একটা হ্যালুসিনেশন হলো। মিসির আলি বৃষ্টিতে নিয়ে গেছেন। রাস্তার লোকজন অবাক হয়ে তাকে দেখছে। ঢালাও বর্ষণ উপেক্ষা করে কেউ এমন নির্বিকার ভঙ্গিতে হাঁটে না। সাইদুর রহমান সাহেব অবাক হয়ে বললেন, আপনার কি হয়েছে? মিসির আলি বললেন, শরীরটা খারাপ স্যার। শরীর তো আপনার সবসময়ই খারাপ, এর বাইরে কিছু হয়েছে কি না বলেন। আপনাকে হ্যাগার্ডের মতো দেখাচ্ছে। গত পরশু রাতে কে যেন তালা ভেঙে আমার ঘরে ঢুকে জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করেছে। আপনি বাসায় ছিলেন না? আমি তো স্যার প্রথমেই আপনাকে বলেছি তালা ভেঙে ঢুকেছে, কাজেই আমার ঘরে থাকার প্রশ্ন ওঠে না। সাইদুর রহমান সাহেব গম্ভীর হয়ে গেলেন। মিসির আলি বললেন, আমি ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছি। দিন দশেকের ছুটির আমার দরকার। সাইদুর রহমান সাহেব মুহূর্তের জন্য গম্ভীর হয়ে গেলেন। ঠান্ডা গলায় বললেন, ইউনিভার্সিটিতে ক্লাস টাস তো এমনিতেও হয় না, এর মধ্যে আপনারা ছুটি নিলে তো অচল অবস্থা। এর চেয়ে আসুন সবাই মিলে ইউনিভার্সিটি তালা বন্ধ করে চলে যাই, কি বলেন? মিসির আলি সহজ স্বরে বললেন, আপনি কি স্যার আমার সঙ্গে রসিকতা করতে চেষ্টা করছেন? রসিকতা করব কেন? গত 2 বছরে আমি কোনো ছুটি নেইনি। এখন নিতান্ত প্রয়োজনে চাচ্ছি, দিতে না চাইলে দেবেন না। আপনার নিজের কি অবস্থা? এবছরে আপনি কি কোনো ছুটি নেননি? অন্যের সঙ্গে সবসময় একটা কম্পেয়ার করার প্রবণতাটা আপনার মধ্যে খুব বেশি। এটা ঠিক না মিসির আলি সাহেব। আপনি সিএল এর ফর্মটা রেখে যান, আমি রিকমেন্ড করে দিব। মিসির আলি উঠে দাঁড়ালেন। সাইদুর রহমান বললেন, উঠবেন না, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, বসুন। তিনি বসলেন। জরুরি কথাটা কি আঁচ করতে চেষ্টা করলেন। সাইদুর রহমান সাহেবের মুখের হাসি হাসি, কাজে কথাটা মিসির আলির জন্য নিশ্চয়ই সুখকর হবে না। আপনার পার্ট টাইম অ্যাপয়েন্টমেন্টের মেয়াদ তো শেষ হতে চলল, এক্সটেনশনের জন্য কি করেছেন? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, আমাকে কিছু করতে হবে নাকি? আমার তো ধারণা ছিল আমার কিছু করার নেই, ইউনিভার্সিটি যা করার করবে। সাইদুর রহমান সাহেব কিছু বললেন না। তার চোখ মুখ উজ্জ্বল। এর মানে কি? তাকে কি এক্সটেনশন দেওয়া হবে না? সেটা তো সম্ভব নয়। যেখানে ফুল টাইম টিচার অ্যাপয়েন্টমেন্ট হবার কথা, সেখানে পার্ট টাইম চাকরির এক্সটেনশন হবে না? এটা কেমন কথা? স্যার, আপনি ঠিক করে বলেন তো ব্যাপারটা কি? আমার মেয়াদ শেষ? এখনো কিছু বলা যাচ্ছে না, তবে একজনের অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট তো হয়েছে। এখন আর আমাদের টিচারের শর্টেজ নেই, তাই নাকি? হ্যাঁ তাই। খাজনার থেকে বাজনা বেশি, ছাত্রের চেয়ে টিচারের সংখ্যা বেশি। মিসির আলি ঠান্ডা গলায় বললেন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনি কেন আমার পেছনে লেগেছেন? আরে, এটা কি বলছেন? আমি আপনার পেছনে লাগবো কেন? কি ধরনের কথা এসব? মিসির আলি উঠে দাঁড়ালেন। আর এখানে বসে থাকার কোনো মানে হয় না। সাইদুর রহমান সাহেব বললেন, কি চললেন? হ্যাঁ চললাম। বিশ্ববিদ্যালয়ের কিছু কর্তাস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করলে কেমন হয়? তারা কি কিছু করতে পারবেন? পারবেন নিশ্চয়ই, কিন্তু এ জাতীয় কারোর সঙ্গে তার পরিচয় নেই। বিশ্ববিদ্যালয়ের খুব কম সংখ্যক অধ্যাপককেই তিনি চেনেন। স্যার, সালাম আলাইকুম। মিসির আলি তাকিয়ে দেখলেন দুটো ছাত্র দাঁড়িয়ে আছে। তিনি বললেন, তোমরা কিছু বলবে? জি না স্যার। আচ্ছা ঠিক আছে। তিনি হাঁটছেন ক্লান্ত ভঙ্গিতে। চাকরি চলে গেলে তিনি অথই পানিতে পড়বেন।
সময় ভালো না, দ্বিতীয় কোনো চাকরি চট করে জোগাড় করা মুশকিল, সঞ্চয় তেমন কিছু নেই। ইচ্ছা করলে সঞ্চয় করা যেত, ইচ্ছা করেনি। এই পৃথিবীতে কিছুই জমা করে রাখা যায় না, সব খরচ হয়ে যায়। মিসির আলি হাঁটতে হাঁটতে মনে মনে বললেন, I cannot and will not believe that man can be evil. তার প্রিয় একটি লাইন, প্রায়ই নিজের মনে বলেন। কেন বলেন? এই কথাটি কি তিনি বিশ্বাস করেন না? যা আমরা বিশ্বাস করি না অথচ বিশ্বাস করতে চাই, তাই আমরা বারবার বলি। তিনি ঘড়ি দেখলেন, 3টা বাজে। শরীর খারাপ লাগছে, বাসায় ফিরে যেতে ইচ্ছা করছে, কিন্তু অনেক কাজ পড়ে আছে। আজমলের সঙ্গে দেখা করা এখনো হয়ে ওঠেনি। ফিরোজের সঙ্গে দেখা করতে পারেননি। তার সঙ্গে দেখা করার সবকটি প্রচেষ্টা বিফল হয়েছে, অথচ খুব তাড়াতাড়ি দেখা করা দরকার। সাজ্জাদ হোসেনেরই বা খবর কি? সে কি হানিফা সম্পর্কে কোনো তথ্য পেয়েছে, না কোনো চেষ্টাই করেনি? নীলুর সঙ্গেও আর দেখা হয়নি। এর মধ্যে 2বার গিয়েছেন জিগাতলায়, 2বারই বাসার সামনে থেকে চলে এসেছেন। কেন যে তার লজ্জা লাগছিল? লজ্জার কি আছে? কিছুই নেই, তিনি যাচ্ছেন তার ছাত্রীর বাসায়, এর মধ্যে লজ্জার কি? লাইব্রেরি থেকে একটা বই ইস্যু করার কথা, ইলিউশন অ্যান্ড হ্যালুসিনেশন, ডক্টর জিম ম্যাকার্থির বই। প্রচুর কেস হিস্ট্রি আছে এখানে, কেস হিস্ট্রিগুলো দেখা দরকার। কোনটার সঙ্গে কি ফিরোজের বা নীলুর ব্যাপারগুলো মিলে? পুরোপুরি না মিললেও অনেক উদাহরণ থাকবে খুব কাছাকাছি, সেগুলো খুঁটিয়ে দেখা দরকার। মিসির আলি লাইব্রেরিতে চলে গেলেন। সাধারণত যে বইটি খোঁজা হয় সেই বইটিই পাওয়া যায় না। ভাগ্যক্রমে এটি ছিল। চমৎকার বই, 300 মতো কেস হিস্ট্রি আছে, আজ রাতের মধ্যে শেষ করে ফেলতে হবে। তিনি স্টিভেনসনের সমনম্বলিক প্যাটার্ন বইটিও নিয়ে নিলেন। এটিও একটি চমৎকার বই, তার নিজেরই ছিল। তার কাজের ছেলেটি পুরানো বইয়ের দোকানে বিক্রি করে দিয়েছে। মহা বদমাশ ছিল, তাকে প্রায় ফতুর করে দিয়ে গেছে। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মানুষ কত বিচিত্র! এই ছেলেটিকে তিনি বিশেষ স্নেহ করতেন। স্নেহ অপাত্রে পড়েছিল। মানুষের বেশিরভাগ স্নেহ মমতাই অপাত্রে পড়ে। কেউ আমার খোঁজ করেছিল হানিফা? জি না। চা বানিয়ে আনো, দুধ চিনি ছাড়া। হানিফা চলে গেল। তার শরীর বোধহয় খানিকটা সেরেছে, মুখের শুকনা ভাবটা কম। ঘরে ওজন নেবার কোনো যন্ত্র নেই। যন্ত্র থাকলে দেখা যেত ওজন কিছু বেড়েছে কিনা। মিসির আলি ইজি চেয়ারে শুয়ে জিম ম্যাকার্থির বইটির পাতা উল্টাতে লাগলেন। কত বিচিত্র কেস হিস্ট্রি না ভদ্রলোক জোগাড় করেছেন। কেস হিস্ট্রি নাম্বার 63, মিস কিং সিলভারস্টোন, বয়স 25, কম্পিউটার প্রোগ্রামার, দি অ্যানেক্স ডিজিটালস লিমিটেড, ডোভার, ক্যালিফোর্নিয়া। মিস কিং সিলভারস্টোন থ্যাঙ্কস গিভিং এর 2 দিন আগে দি অ্যানেক্স ডিজিটালস লিমিটেডের 3তলার একটি ঘরে কাজ করছিলেন। সন্ধ্যা মিলিয়ে গেছে। অফিসের একজন গার্ড ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই। গার্ড একতলায় কফি রুমে। সে বলে গেছে মিস সিলভারস্টোন যেন কাজ শেষ করে যাবার সময় তাকে বলে যান। কাজে মিস সিলভারস্টোন রাত 8টার সময় কাজ শেষ করে কফি রুমে গেলেন। অবাক কাণ্ড, কফি রুম অন্ধকার, কেউ কোথাও নেই। তিনি ভয় পেয়ে ডাকলেন, মুলার? কেউ সাড়া দিল না। তিনি ভাবলেন মুলার হয়তো বা সোফায় ঘুমিয়ে পড়েছে। কাজে তিনি ঘরে ঢুকে বাতি জ্বালিয়ে স্তম্ভিত হয়ে দেখলেন মুলার নেই। তবে সোফায় একজন অস্বাভাবিক লম্বা মানুষ বসে আছে। মানুষটি নগ্ন। তিনি চেঁচিয়ে ওঠার আগেই লোকটি বললেন, ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই। তুমি কে? আমি এই গ্রহের মানুষ নই। আমি এসেছি সিরাজ নক্ষত্রপুঞ্জ থেকে। আমি পৃথিবীর একটি রমণীর গর্ভে সন্তানের সৃষ্টি করতে চাই। মিস সিলভারস্টোন পালিয়ে যেতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার পা যেন মেঝের সঙ্গে আটকে গেছে। তিনি চিৎকার করতে চেষ্টা করলেন, গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন, একে একে তার গায়ের কাপড় আপনা আপনি খুলে যাচ্ছে। দেখতে দেখতে তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে গেলেন। এই লোকটি তখন দাঁড়িয়ে উঠল।
তিনি লক্ষ্য করলেন লোকটির গায়ের চামড়া ঈষৎ সবুজ এবং তার গা থেকে চাপা এক ধরনের আলো বেরুচ্ছে। লোকটি এসে তাকে জড়িয়ে ধরল। আপনা আপনি বাতি নিভে গেল। এই হচ্ছে মিস কিং সিলভারস্টোনের গল্প। তিনি পরবর্তী সময়ে গর্ভবতী হয়ে পড়েন এবং ডাক্তারের কাছে জানতে চান তার বাচ্চাটির গায়ের রং সবুজ হবার সম্ভাবনা কতটুকু। ম্যাকার্থির 21 পৃষ্ঠার বিশ্লেষণ আছে কেস হিস্ট্রির সঙ্গে। তিনি অভ্রান্ত যুক্তিতে প্রমাণ করেছেন এটি ইলিউশনের একটি উজ্জ্বল উদাহরণ। মিস সিলভারস্টোন সেখানে দেখেছেন মুলারকে, সিরাস নক্ষত্রপুঞ্জের কোনো আগন্তককে নয়। মিস র্যালি একটির পর একটি কেস হিস্ট্রি গভীর আগ্রহে পড়তে শুরু করলেন। তার নিজেরও এরকম একটি বই লেখার ইচ্ছা হতে লাগলো। সেখানে রানু, নীলু, ফিরোজের কেস হিস্ট্রি এবং অ্যানালাইসিস থাকবে। কিন্তু তা করতে হলে তাদের সমস্ত রহস্য ভেদ করতে হবে। তা কি সম্ভব হবে? কেন হবে না? অসম্ভব আবার কি? নেপোলিয়নের কি একটি উক্তি আছে না এ প্রসঙ্গে, ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড? উক্তিটি কিছুতেই মনে পড়ল না। হানিফা চা বানিয়ে এনেছে, সুন্দর লাগছে তো মেয়েটিকে। মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে হবে। তিনি কি অলস হয়ে যাচ্ছেন? বোধ হয় বয়স হচ্ছে। আগের কর্মদক্ষতা এখন আর নেই। মিস র্যালি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আপনার চা। হানিফা চায়ের কাপ সাবধানে নামিয়ে রাখলো। তিনি লক্ষ্য করলেন মেয়েটির নখে নেল পালিশ লাগিয়েছে। নেল পালিশ তিনি তাকে কিনে দেননি, সে নিজেই তার জমানো টাকা থেকে কিনেছে। তার নিজেরই কিনে দেওয়া উচিত ছিল। হানিফা বস, তোর সঙ্গে গল্পগুজব করি কিছুক্ষণ। হানিফা বসলো। মিস র্যালি বললেন, আমি তোর বাবা মাকে খুঁজে বের করবার চেষ্টা করছি, বুঝলি? হানিফা কিছু বলল না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তিনি কি পারবেন এর কোনো খোঁজ বের করতে? না পারার কি আছে? এটি এমন জটিল কাজ নিশ্চয়ই নয়। সাজ্জাদ হোসেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাকে তিনি বলেছেন মেয়েটির নাম ইমা হবার সম্ভাবনা। এই নামের কোনো নিখোঁজ মেয়ের তথ্য আছে কিনা দেখতে। সে চোখ মুখ কুঁচকে বলেছিল, বুঝতে কি করে ওর নাম ইমা? তিনি সে প্রশ্নের জবাব দিতে পারেননি। জবাব দিতে পারেননি বলাটা ঠিক হলো না, বলা উচিত দিতে পারতেন কিন্তু দেননি। সব প্রশ্নের উত্তর সবাইকে দেয়া যায় না। ইমা নামটি কোত্থেকে পাওয়া সেটা কাউকে না বলাই ভালো, বিশেষ করে পুলিশকে। পুলিশরা এ জাতীয় আধিভৌতিক ব্যাপার সাধারণত বিশ্বাস করে না। পুলিশের ওপর পুরোপুরি নির্ভরও তিনি করেননি। তার এক ছাত্রকে কাজে লাগিয়ে দিয়েছেন। তার কাজ হচ্ছে প্রতিদিন পাবলিক লাইব্রেরিতে গিয়ে পুরানো পত্রিকা ঘাঁটা, দেখবে ইমা নামের নিখোঁজ মেয়ের কোনো খবর ছাপা হয়েছে কিনা। এই কাজের জন্য সে ঘন্টায় 50 টাকা করে পাবে। 10 ঘন্টার জন্য 500 টাকা তিনি তাকে আগেই দিয়ে দিয়েছেন। কাজে যাতে উৎসাহ আসে তার জন্য 1000 টাকার একটি পুরস্কারের কথাও বলেছেন। যদি সে ইমা নামের কোনো নিখোঁজ বালিকার খবর বের করতে পারে তাহলে এককালীন টাকাটা পাবে। এই ব্যাপারে মিসির আলীর মন খুঁতখুত করছে। ইমা নামটির ওপর এতটা গুরুত্ব দেওয়া ঠিক হয়নি। যে কোনো নিখোঁজ বালিকার সংবাদ সংগ্রহ করতে বলাটাই যুক্তিযুক্ত ছিল। একজনের অতীন্দ্রিয় ক্ষমতার উপর এতটা আস্থা রাখা ঠিক নয়। তিনি নিজে একজন যুক্তিবাদী মানুষ, তার জন্য এটা অবমাননাকর।